সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার ৬ বছর পর এদিন দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি। গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে এখন পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। ওবায়দুর রশিদের রিপোর্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙালির প্রাণের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার সময় বিদেশে থাকার কারণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। পরিবারের সবাইকে হারানোর পরও দীর্ঘ ৬ বছর দেশে ফিরতে পারেননি দুই বোন। শেখ হাসিনার অনুপস্থিতিতেই নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেদিন বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে লাখো জনতার ঢল নামে বিমানবন্দর থেকে রাজপথে। কিন্তু সেদিনও ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি শেখ হাসিনাকে। ৮১-তে এসেছেন, ৯৬ ১৫টি বছর তিনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই সংগ্রাম ছিল অত্যন্ত পিচ্ছিল পথে, জীবনের হুমকি প্রতিটি মুহূর্তে। কিন্তু তিনি পিছপা না হয়ে এই সংগ্রামকে সাথে নিয়েই তিনি এগিয়ে গিয়েছেন এবং জয় সুনিশ্চিত করেছেন। এরপর গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সংগ্রাম শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বারবার প্রাণনাশের চেষ্টা হলেও কখনোই থামেননি বঙ্গবন্ধু কন্যা। তিনি যে ভীত হননি, তিনি মৃত্যুকে আলিঙ্গন করে এগিয়ে গিয়েছেন। এইটা দেশবাসী থেকে শুরু করে দলের প্রত্যেকটি নেতা কর্মী এবং জনগণ এটাকে অবলোকন করে তার বিশেষ নেতৃত্বের প্রতি আকৃষ্ট ছিল এবং এই আকৃষ্টতার মধ্যে দিয়ে তিনি তার নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন এবং তিনি দলকে সুসংবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন। সফল সংগ্রামে সাফল্যের পথ ধরে ১৯৯৬ সালে আওয়ামী লীগকে নির্বাচনে বিজয়ী করে শেখ হাসিনা সরকার গঠন করেন। শত প্রতিকূলতা জয় করে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয়, ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়, ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে চতুর্থ এবং ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চম মেয়াদে দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বাংলায় জাগি ভরপুর স্লোগানে বাংলা ভাষা নিয়ে প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ৬ষ্ঠ পর্ব শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ের সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এবার ভারতের পশ্চিমবঙ্গের প্রতিযোগীরাও এই আয়োজনে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, আয়োজক ও বিচারকরা সে সময় ছিলেন। লায়লা নসরিনের রিপোর্ট। সারা দেশ থেকে খুঁজে খুঁজে দেশ সেরা বাংলাবিদদের নিয়ে ২০১৭ সাল থেকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আয়োজন করে আসছে চ্যানেল আই। এবার হতে যাচ্ছে জনপ্রিয় এ প্রতিযোগিতার ৬ষ্ঠ আসর। চ্যানেল আই ছাদ বারান্দায় হয়ে গেল এবারের আয়োজন ঘিরে সংবাদ সম্মেলন। এতে ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি সহ আমন্ত্রিত অতিথিরা। বরাবরই বাংলা চর্চা করে, বাংলার যত ধরনের উৎসব আয়োজন আছে সবগুলোকে আমরা শুধু তুলে ধরি। একটি টেলিভিশন চ্যানেল যত নতুনত্ব দেখাতে পারবে বিষয়টি সেরকম নয়, তুলে ধরি আমরা মনে পারি না, আমরা বাংলাকে আমার অস্তিত্ব ধারণ। সে কারণে চ্যানেল আই এবং ইস্পাহানি মির্জাপুর এই যে একটা বন্ধন তৈরি করেছে, যেটা এখনো পর্যন্ত চলছে এবং আরো বহুদিন চলবে। এবারই প্রথম দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রতিযোগীরাও বাংলাবিদ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ভারতের পশ্চিমবঙ্গে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের একটি বাছাই পর্ব আয়োজন করে সেখান থেকেও এবার প্রতিযোগী আমাদের দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করার জন্য এখানে আসবে।
এপার বাংলা ওপার বাংলার সেরা বাংলা ভাষাভাষীদের নিয়ে আমরা নিয়ে আসবো আমাদের একই ছাদের নিচে। আয়োজনটি বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথি ও বিচারকরা। বাংলা নামক যে ভাষা, তার স্রোতের মধ্যে যে বোধ আছে, সেই বোধের সঙ্গে যে কোনো পৃথিবীর যে কোনো বিষয় যদি যুক্ত হয়, সেটা যদি ভাষাও যুক্ত হয়, সেই ভাষাটি বাংলা ভাষা হয়ে যাচ্ছে। যেমন বাংলা, আমাদের বাংলা ভাষার যে শক্তি, সেই শক্তি সম্পর্কে আমরা জানি, কিন্তু সেটা যে কত শক্তিশালী এটাও আমাদের ছাত্রছাত্রীদের জানা দরকার। দীর্ঘদিন মোগলরা এদেশে রাজত্ব করেছে, পাঠানরা রাজত্ব করেছে, কিন্তু বাংলা অবিচার ভাষার শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। চ্যানেল আই এবং আমি অত্যন্ত আনন্দিত যে ইস্পাহানি মির্জাপুর সাথে যুক্ত হয়েছেন। এবার বাংলাবিদ এর বদলে বোধ হয় বিশ্ব বাংলাবিদ এটি হয়ে যাবে, কারণ বাংলা শুধুই আর এই ভূগোলের মধ্যে আটকে নেই, এটিকে আমরা ছড়িয়ে দিয়েছি আসলে বিশ্বময়। বাংলাদেশের টেলিভিশনে যত ধরনের অনুষ্ঠান হয়, আমি মনে করি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এইটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে অনুপ্রেরণাদায়ী এবং সবচেয়ে জরুরি অনুষ্ঠান। এবং আমরা অপরাধ বলি এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, ওরা কিছু জানে না, বাংলা ভাষা থেকে ওরা অনেক দূরে। গত কয়েক বছর আমাদেরকে চোখে আঙুল দিয়ে আমাদের বাচ্চারা দেখিয়ে দিয়েছে কথাটা কত ভুল, মিথ্যা। বাংলাবিদে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে বৃহস্পতিবার থেকে 30 জুন পর্যন্ত। এবারের আসরে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। শীর্ষস্থান অর্জনকারী প্রতিযোগী পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় স্থান অধিকারী ৩ লাখ ও তৃতীয় স্থান অধিকারী পাবে ২ লাখ টাকার মেধাবৃত্তি। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তাহের শিপন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব বিনিয়োগ ও প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ বান্ধব ট্যানারি এবং চামড়া খাত বিনির্মাণ শীর্ষক উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপে বক্তারা বলেন, মানবাধিকার, পরিবেশ ও সামাজিক খাতে যথাযথ পদক্ষেপ চামড়া শিল্প এগিয়ে যাওয়ার পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। সে সময় সরকারের নীতিমালা ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। আলিমার রাজি রিপোর্ট। দেশের অন্যতম পুরনো শিল্প চামড়া খাত। অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে সম্ভাবনাময় এই শিল্প পরিণত হয়েছে জাতীয় সংকটে। পরিস্থিতি উন্নয়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি মালিক, শ্রমিক ও দেশ বিদেশের বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ে জাতীয় সংলাপ। Because this project encompasses and tries to address different components of the leather sector. চামড়া খাতকে পরিবেশ বান্ধব করতে বিভিন্ন সুপারিশ ও পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে উৎপাদনে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সাথে সাথে আমাদের যে পরিবেশ, সেটাকে সুরক্ষিত রাখা, সেটাকে সংরক্ষণ করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই সেক্টরটাকে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারবো। Waste management of the leather industry is of great importance from the point of view of achieving LWG certificate as well as from the commercial point of view and protecting the environment. আমাদের দক্ষতার অভাব আছে, আমাদের ক্যাপাসিটি নাই, এবং আমি যদি এই কাজগুলো করছি, বিদেশের যারা সিদ্ধান্ত নেবে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে চাই, আমাদেরকে কিন্তু দেখাতে হবে দ্যাট উই হ্যাভ ডান ইট। আমরা যদি ঠিকমতো আইন মানি, ফ্যাক্টরির কন্ডিশনটা যদি আমরা দেখি, কাজেই গ্রিন মানে তো সবুজ করা না, এটা উপযুক্ত পরিবেশে নিয়ে আসা। রপ্তানি আর লক্ষ্যমাত্রা অর্জন ও এই শিল্পকে লাভজনক করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নতুন করে তৈরির আহ্বানও জানানো হয়। আমাদের অর্থনীতিতে যদি আমরা একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে চাই, তাহলে কিন্তু গার্মেন্টসের পরে লেদারের ব্যাপারটি কিন্তু আমাদের জোর দিতেই হবে। এবং এটা এমন একটি ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে পলিউশনের পরিমাণ খুবই বেশি, এবং সেই জায়গাটি থেকে আমি যদি বলি যে আমরা এখনও এত বছর পরেও আমরা এত পেছনে পড়ে রয়েছি কেন, এটা সত্যি ভাবার বিষয়। পরিবেশ রক্ষার ব্যাপারে গণসচেতনতা তৈরির দিকে অধিক গুরুত্ব দিতে হবে। মানুষ
পরিবেশ রক্ষায় সচেতন হলেই চামড়া শিল্প এগিয়ে যাবে সামনের দিকে। এ ব্যাপারে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, আর এটি করতে পারলে বাংলাদেশের চামড়া খাত বিশ্ববাজারে আরও পরিসরে জায়গা করে নিতে পারবে এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং আমরা অন্যান্য যারা আছি স্টেক হোল্ডার্স, তারা সবাই মিলে কিন্তু আমরা এই সেক্টরটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। I thought that was a very positive sign that this kind of innovation is happening here in Bangladesh and speaks well for the future of the industry. The leather sector has such potential because expanding the export sectors means more prosperity, more safety in a difficult world, and the more the sector manages to meet environmental and social standards, working towards a circular economy, the better for the country and of course for the sector and for the prosperity. আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের যে মানমাত্রাটা আছে সেটা আপনারা অর্জন করতে পারছেন কিনা, এবং অনেক সময় আমার মনে হয় যে আমরা আসলে সমস্যার গভীরে যে মূলে যে আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি না। এখানে তো সবাইর একটা দায়িত্ব আছে, আর সব কিছু সরকারের করতে হবে তেমন কিন্তু না। ইট ক্যান বি আ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ইট ক্যান বি আ হাইব্রিড মডেল অলসো। সম্ভাবনা আছে, আমরা অবশ্যই সম্ভাবনা কাজে লাগাতে চাই, অবশ্যই আমরা উন্নয়ন চাই। উন্নয়ন আমাদের করতে হবে, কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে, নতুন নতুন প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে, আলিঙ্গন করতে হবে, তবে এটাকে পরিবেশ বান্ধব রাখতে হবে। পরিবেশের আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের মাধ্যমে 2030 সালের মধ্যে সম্ভাবনাময় এই খাত থেকে বছরে $12 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের সহযোগী ওশি ফাউন্ডেশন ও প্রকৃতি জীবন ফাউন্ডেশন সহ 6টি সংগঠন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বিনা ফিতে রোগী দেখেন দেশের উচ্চ রক্তচাপের একমাত্র পূর্ণাঙ্গ চিকিৎসা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার জাকির হোসেন। রংপুরে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারে নিবন্ধিত প্রায় 39,000 রোগী মাত্র 50 টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাচ্ছেন তার প্রতিষ্ঠান থেকে। কিডনি, হৃদরোগ সহ উচ্চ রক্তচাপ জনিত অসংক্রামক বিভিন্ন রোগ নির্ণয়, পরীক্ষা করানোর সুবিধাও দিচ্ছেন উদ্যোক্তারা, অপেক্ষাকৃত কম খরচে। রেজওয়ান নাজের রিপোর্ট। বিভাগীয় শহর রংপুরের মেডিকেল কলেজের পাশেই উচ্চ রক্তচাপের রোগীদের আস্থার নাম হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার। রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার জাকির হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত সেবা কেন্দ্রটিতে যুক্ত হয়েছেন তারই হাতে গড়া শিক্ষার্থী, বন্ধু, সহকর্মী, সুহৃদরা। উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশের চিকিৎসা সেবা মিলছে এখানে। আসলে আমাদের উচ্চ রক্তচাপের রোগী যত আছে সেইভাবে প্রাতিষ্ঠানিক কোনো সেন্টার কিন্তু বাংলাদেশে সেরকম নাই। একমাত্র রংপুরে হাইপারটেনশন রিসার্চ সেন্টার। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওবেসিটি, স্মোকিং বা অ্যালকোহল যারা খায় বা এই জাতীয় যাদের কিন্তু লিপিড প্রোফাইল বেশি থাকে সেটাও কিন্তু অনেক সময় রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিছু হরমোনাল কিছু সমস্যা থাকে, সেখান থেকে স্ট্রোক হতে পারে। তবে উচ্চ রক্তচাপ একটা অন্যতম কারণ। ডায়াবেটিস নিয়ে মানুষ যতটা সচেতন, যতটা ভয় পান, উচ্চ রক্তচাপ নিয়ে এখন পর্যন্ত কিন্তু ততটা মানুষের মধ্যে সচেতনতাও কম। 80 দশকের গোড়ার দিকে বগুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসা জাকির হোসেন শিক্ষার্থী থাকতেই উচ্চ রক্তচাপের কারণে মাকে স্ট্রোকে ভুগতে দেখেছেন। সেই থেকে মানুষের জন্য কিছু করার তাগিদ। 50 টাকা প্রথমে ভিজিট, বই পাবে, সার্ভিস পাবে, পরবর্তী 40 টাকা। আর কোনো রোগী যদি মনে করে আমি একটু হার্টের ডাক্তার দেখাবো, আমি একটু কিডনির ডাক্তার দেখাবো, আমি একটু ওই যে রিমাটোলজিস্ট দেখাবো, আমি একটু আই স্পেশালিস্ট দেখাবো, তাহলে এই বই নিয়ে তার কাছে গেলে তারা 250 টাকায় তাকে পূর্ণ সার্ভিস দিয়ে দেবে। আমি দীর্ঘদিনও 2008 থেকে এখানে আমি তো মনে করি হাজার না লক্ষ রোগী দেখেছি উইদাউট ফি। আমি একটা সাধারণ গাড়িতে চলি, আপনি জানেন, এনজিও গাড়ি। আমি দেখছি আমার ছাত্র, আমার সহকর্মী সবাই খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের গাড়ি, পাজারো বাইয়ে। আমার কিন্তু কখনোই অনুভূতি আসে না। বগুড়া মেডিকেল কলেজ থেকে অবসরের পর ডাক্তার জাকির হোসেন হাইপারটেনশন সেন্টার পরিচালনার পাশাপাশি TMSS মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বপ্ন বিভাগীয় শহরগুলোতে রংপুরের মতো হাইপারটেনশন সেন্টার প্রতিষ্ঠা করা। রিজবিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরও সংবাদের সাথে জানি।
মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে আদিবাসী অধ্যুষিত গাইবান্ধা জেলার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারীদের প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব কার্যক্রম মডেলে পরিণত হয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারী ও শিশু সহ প্রান্তিক পর্যায়ের মানুষকে দেওয়া সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেনা লাভলি রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোচা গ্রামের আরতি সরেন। এ নিয়ে প্রশিক্ষিত ধাত্রীর মাধ্যমে এ স্বাস্থ্যকেন্দ্রে 495টি নিরাপদ স্বাভাবিক প্রসব হয়েছে। প্রজেক্টটা আসার পরে ভালো ডেলিভারি হয়, এখানে আমরা আসি। যে কোনো সময় আমরা ডাক্তারকে পাইছি, ডাক্তারের কাছ থেকে আমরা ওষুধ নিয়ে গেছি, মানে ফ্রি টেস্ট নেই আর কি, ওষুধপাতি সবই দেয়, কোনো টাকা লাগে না। কোনো বিষয়ে পরামর্শ, যেসব বিষয়ে আমরা জানি না অজ্ঞাত, ওরা আমাদের নিজের পরিবার মনে করে আন্তরিকতার সহকারে আমাদেরকে বোঝায়। গর্ভবতী মায়ের বিনামূল্যে 7 ধরনের পরীক্ষা নিরীক্ষা ও নিয়মিত চেক আপ করানো হয় এই স্বাস্থ্যকেন্দ্রে। এছাড়া প্রসবকালীন ও প্রসব পরবর্তী মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। এলাকায় কমেছে মাতৃ ও শিশু মৃত্যু। গ্রামে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবা সম্পর্কিত সচেতনতা সভা করা, সেখানে গর্ভবতী মা খুঁজে বের করা এবং তাদেরকে এখানে স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা, এই কাজগুলো আমরা করে থাকি। এই এলাকায় কিন্তু মাতৃস্বাস্থ্যের ব্যাপক একটা উন্নতি হয়েছে এবং যদি কোনো রকমের যে আপনার মায়েদের যদি কোনো সমস্যা হয় তাহলে তাড়াতাড়ি যে রেফারাল সিস্টেমের মাধ্যমে, মানে সরকার যে চাচ্ছেন 2030 সালের মধ্যে যে আমাদের মাতৃমৃত্যু কমাতে, সেটা কিন্তু এটার জন্য এটা অত্যন্ত ফলপ্রসূ একটা। গত মঙ্গলবার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম সহ সংস্থার কর্মকর্তারা। Training midwives from marginalized communities like the Santal community has had on ensuring that women feel comfortable, pregnant women feel comfortable to go to health centres to give births, to have healthy, safe deliveries, that UNFPA can have on a wide scale for women and girls in Bangladesh. And this is what we try to do to make sure that we leave no one behind. জাতিসংঘের জনসংখ্যা তহবিল ও ইউকেএইডের কারিগরি ও অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটিতে 24 ঘন্টা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, বয়সন্ধিকালীন প্রজনন, স্বাস্থ্য শিক্ষামূলক ও সাধারণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান ল্যাম্প বাংলাদেশ। গাইবান্ধা গোবিন্দগঞ্জ সাপমারা থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক বিশৃঙ্খল এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে সাক্ষাতের সময় তারা এই কথা বলেন। ইউক্রেন যুদ্ধে আরও জোরালো সমর্থন জানাতে শি জিনপিং এর প্রতি আহ্বান জানান পুতিন। মার্চে পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এটি ছিল পুতিনের প্রথম চীন সফর। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্র্যান্ড হল অব দ্য পিপলের বাইরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুতিনকে স্বাগত জানান শি জিনপিং। তিনি পুতিনকে জানান বিশ্বের ন্যায় বিচার ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। পরে রুদ্ধদ্বার বৈঠক করে নিজেদের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করা নিয়ে একটি যৌথ বিবৃতিতে সই করেন পুতিন ও শি জিনপিং। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট। কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে বাড়ছে ভুট্টার আবাদ। ভুট্টা চাষে চাষিদের উদ্বুদ্ধ ও আগ্রহী করে তুলতে কাজ করছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়ায় ভুট্টার ভালো ফলন আশা করছেন চরের চাষিরা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠের পর মাঠে ভুট্টার ক্ষেত চোখে পড়ে। প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি উচ্চ ফলনশীল ভুট্টার বীজ রোপণ করায় ফলনও ভালো পাওয়া গেছে। প্রতি বছর ভুট্টা চাষ সম্প্রসারণের আশা করছেন চাষি। খরচ বাদে প্রায় 25-30 হাজার টাকার মতো প্রায় লাভ থাকে। ভুট্টা ভালো হলে ভালো ফসল ইনশাআল্লাহ পাওয়া যাবে, ভালো দামও পাওয়া যাবে। গরু বাছুর রেখে চড়ায় খাইতাম, তখন অনেক জায়গা পড়ে থাকতো। আর এখন দেখতেছি ভুট্টার আবাদ আসাতে আমাদের জায়গা আর কি প্রতি থাকে না। বিঘাতে 45 মন 35 মন এরকম হয়েছে, কিন্তু এবার বিঘাতে 20-25 সর্বোচ্চ চলে গেলে 28 মন হয়। 30 মনও খুব জুলুম হয়, কারণ এবার খরচটা বেশি হওয়ার কারণে আমাদের এখানে
এই আবাদটা হয় বেশি। আমাদের চরাঞ্চলের মানুষ জমিটা হলো খুবই ভালো, এই কারণে আমরা মনে করেন যে ভুট্টাটা সবারই চাহিদা। এই ভুট্টাটা দিয়ে আমরা ফিট এবং খাদ্য আমরা এটা করি। চরাঞ্চলের আবাদযোগ্য জমির পরিমাণ ৩৫,০০০ হেক্টর। চলতি মৌসুমে ১৫,০০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১৬,৭০০ হেক্টরে। উচ্চ মূল্যের কারণে দিন দিন ভুট্টার চাষাবাদ জনপ্রিয় হচ্ছে। কুড়িগ্রাম জেলাতেও ভুট্টার চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এবছর প্রায় ১২০০ হেক্টর অতিরিক্ত ভুট্টা চাষ হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভুট্টা চাষ করা গেলে বদলে যাবে চরাঞ্চলের কৃষিচিত্র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। হাজার কোটি টাকা ব্যয়ের পরও চট্টগ্রামের জলাবদ্ধতা আরও মারাত্মক আকার ধারণ করেছে। এমন বাস্তবতার সমন্বিত উদ্যোগের পাশাপাশি কুইক রেসপন্স টিম গঠনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিওচিত্রে সাবিনা হাসানের রিপোর্ট। জলাবদ্ধতা চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দুঃখগাথা হয়ে আছে। বর্ষা মৌসুমে ভারী কিংবা অল্প বৃষ্টিতে নগরের অনেক এলাকা পানিতে তলিয়ে যাবে, এই নিয়তি এক প্রকার মেনেই নিয়েছেন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে ১৪,৩৮৯ কোটি টাকার ৪টি প্রকল্প বাস্তবায়ন করছে ৩টি সংস্থা। প্রায় ৮,০০০ কোটি টাকা ব্যয় হলেও দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। প্রকল্পের অগ্রগতি নিয়ে সমন্বয় সভায় উঠে আসে এসব তথ্য। জলাবদ্ধতার কারণগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। ফার্স্টলি হচ্ছে খালের অবৈধ দখল। যে খালগুলো আমাদের এক্সিস্টিং ছিল সেগুলো অনেকাংশেই ভরাট এবং বিভিন্ন দিক থেকে অবৈধভাবে দখল হয়ে গেছে। প্রতিনিয়ত পাহাড় কাটা হচ্ছে, এটার জন্য সেডিমেন্টেশন বা আমাদের মাটি জমাট হয়ে এই খালগুলো প্রতিনিয়ত ভরাট হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসার পক্ষ থেকেও তুলে ধরা হয় সংকটের কারণ ও উত্তরণের রূপরেখা। সাধারণ মানুষ যারা, ওরা প্ল্যান মানে, যারা প্রভাবশালী এরা মানে না। যেখানে সমস্যা হবে কাউন্সিলরদেরকে আমরা সহযোগিতা নিয়ে আমার মনে হয় এই কাজগুলো খুব দ্রুত সমাধান করা দরকার। আমাদের প্রিয় চট্টগ্রামকে আগামী ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি উন্নত পরিবেশ বান্ধব নগর করে যাব। কিছু না, আপনি নেটিং সিস্টেম করে দেন না। আপনার খালগুলোর মধ্যে 300, 400, 500 মিনিট পর পর নেট বসাই দেন না, যেটার মধ্যে পানি পাস করবে, কিন্তু এগুলো পাস করবে না। তাহলে তো আপনি অনেকটা ওখানে ক্লিনিং হয়ে যায়। আপনি নদী পর্যন্ত, সাগর পর্যন্ত যাওয়ার কোনো স্কোপই নাই। আপনি এখন কেন করেন না আমি তো জানি না। এগুলো তো বর্ষাকালের আসার আগেই যদি আমরা নেট বসাই দিই তাহলে আমার অনেকটা প্রায় 70 to 80% স্ক্রিনিং ওখানে হয়ে যাবে। আর তারপরে যে পলিথিনগুলো নিচে পড়ে থাকবে সেগুলো হয়তো সিলটা আটকে যাবে বা বিদ্যুৎ আটকে গেলে সেগুলো তোলা যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, প্রাণ প্রকৃতি ধ্বংস রোধ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। নালা পরিষ্কার করে আসলাম, 15 দিন পরে যদি ওই নালাতে যান মনে হবে যে এইটা বিগত মোগল আমল থেকে এটা পুকুর পরিষ্কার করা হয়নি। মানে এইরকম অবস্থা। নেটিং এর ব্যাপারে আমরা চিন্তা করতেছি, বিভিন্ন খালে নেট দেওয়ার, এই বর্ষার আগেই নেট দেওয়ার কথা চিন্তা করছে। হয়তো সমস্ত খালে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। পাহাড় কেটে সমান করেছে, ও ওখানে যে ঘর বেঁধেছে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হোক, তার বিরুদ্ধে মামলা দেওয়া হোক। সভায় সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আলোচিত ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বার উদ্ঘাটন হল টুর্নামেন্টের ব্র্যান্ড